সবাই একটু খেয়াল করো ভাইয়া, আজকে আমরা পড়ব হচ্ছে 3 নাম্বার উপপর্ব। এখানে লিখতে দেখা যাচ্ছে, দেখো তো, দেখা যাচ্ছে করডাটা। এটা হচ্ছে 9 নং পর্ব। 9 নং পর্ব হচ্ছে করডাটা। আমরা গত ক্লাসে পড়ছিলাম করডাটা পর্বের 3টা উপপর্ব ছিল। একটা উপপর্বের নাম ছিল ইউরোকর্ডাটা, যেখানে নটোকর্ড হাড্ডিটা, করডাটা পর্ব চিনব কি দিয়ে? নটোকর্ড হাড্ডি দিয়ে, নটোকর্ড নামক অস্থি দিয়ে। ইউরোকর্ডাটা হচ্ছে যাদের নটোকর্ড অস্থিটা পরবর্তীতে বিলুপ্ত হয়। সেফালোকর্ডাটা হচ্ছে যাদের নটোকর্ড হাড্ডিটা আজীবন থাকে, সেফালোকর্ডাটা আজীবন থাকবে। আর ভার্টিব্রাটা হচ্ছে নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হবে, ভার্টিব্রাটা। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম গত ক্লাসে। হ্যাঁ, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে 3 নাম্বার উপপর্ব। তাহলে এগুলো ছিল উপপর্ব। উপপর্ব ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তো 3 নাম্বার যে উপপর্বটা আছে ভার্টিব্রাটা, এটাকে দুইটা সুপার ক্লাসে ভাগ করা যায়। দুইটা শ্রেণীতে না, সুপার শ্রেণী, অধিশ্রেণী বলে, সুপার ক্লাস বা অধিশ্রেণী। ভার্টিব্রাটাকে প্রথমে দুইটা অধিশ্রেণীতে ভাগ করা হয়, দুইটা অধিশ্রেণী। একটার নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা। একটার নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা, আর আরেকটার নাম হচ্ছে ন্যাথোস্টোমাটা। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। এখানে জফলা হবে না, স্টোমাটা। আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। এই দুইটা অধিশ্রেণীতে ভাগ করা হয়। এগুলো হচ্ছে অধিশ্রেণী, শুধু শ্রেণী না, অধিশ্রেণী, সুপার ক্লাস। দুইটা অধিশ্রেণীতে ভাগ করা হলো। তাহলে ভার্টিব্রাটা উপপর্বটাকে, এটা হচ্ছে করডাটা পর্বের 3টা উপপর্ব। ভার্টিব্রাটা হচ্ছে 3 নাম্বার উপপর্ব। ওইটাকে দুইটা অধিশ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটাটাকে আবার কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়, ম্যাথোস্টোমাটাটাকে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়, এটাকেও কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়। তো আজকে আমাদের প্রথম টার্গেট থাকবে ন্যাথোস্টোমাটাটা পড়ে ফেলা। আর এটা লাস্টে দিয়ে আমি একটু করেই বাড়ি কাজ দিয়ে দিব। এটা সহজ, কিন্তু ন্যাথোস্টোমাটাটা একটু ঝামেলা। এই ন্যাথোস্টোমাটাটাকে 7টা শ্রেণীতে ভাগ করা হয়, 7টা শ্রেণী। এই 7টা শ্রেণী আমরা একসাথে পড়বো আজকে। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবা, একসাথেই মুখস্থ হয়ে যাবে। আমার ক্লাস শেষ, তোমাদেরও দেখবে যে এটা একদম ইজিলি মুখস্থ হয়ে যাবে। প্রথমে আসো, তাহলে এখন হচ্ছে এগুলো, এটা হচ্ছে অধিশ্রেণী, অধিশ্রেণী, এটা হচ্ছে অধিশ্রেণী। ন্যাথোস্টোমাটা হচ্ছে অধিশ্রেণী। এটাকে 7টা শ্রেণীতে ভাগ করা হয়। কি কি? তাহলে কি কি শ্রেণীতে ভাগ করা হয়? তাহলে শ্রেণী 1, শ্রেণী 1 এর নাম হচ্ছে কনড্রিকথিস। কনড্রিকথিস বুঝাই বলবো, এগুলো সহজ। তারপর শ্রেণী 2, শ্রেণী 2 এর নাম হচ্ছে অ্যাক্টিনোপটেরেজি। অ্যাক্টিনোপটেরেজি মনে হচ্ছে কঠিন, একটু পরে দেখবা ইজি মনে হবে। এগুলা এগুলো খুবই সহজ। এরপরে হচ্ছে সার্কোপটেরেজি, সার্কোপটেরেজি। তারপরে হচ্ছে উভচর, উভচর অথবা অ্যামফিবিয়া, উভচর অথবা অ্যামফিবিয়া। তারপরে হচ্ছে সরীসৃপ, সরীসৃপ অথবা রেপ্টেলিয়া। তারপরে হচ্ছে পক্ষীকুল, দেখা যাচ্ছে লেখা দেখা যাচ্ছে, পক্ষীকুল বা অ্যাভিস। 7 নাম্বার হচ্ছে স্তন্যপায়ী। এ পর্যন্ত লেখা দেখা যাচ্ছে নাকি বলো তো একটু? স্তন্যপায়ী বা মাম্মালিয়া, এই 7টা শ্রেণী। তাহলে দেখো, যারা মেরুদণ্ডী, ভার্টিব্রাটা মানে হচ্ছে মেরুদণ্ডী, মেরুদণ্ডী। তো মেরুদণ্ডী গুলাকে দুইটা অধিশ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটাকে এই 7টা শ্রেণীতে ভাগ করা হয়। তার মধ্যে এই 3টা শ্রেণী হচ্ছে মৎস্যকুল, এই 3টা শ্রেণী হচ্ছে মৎস্যকুল, মানে এই 3টা শ্রেণীতে মাছ থাকবে। দেখো এই 3টাতে মাছ, এই 3টা শ্রেণী হচ্ছে মাছের। কনড্রিকথিস পর্বেও মাছ, যেমন হাঙর মাছ,
অ্যাক্টিনোপটেরিজি এই শ্রেণীটা তো মাছ, যেমন রুই মাছ, কাতলা মাছ, এগুলা। সার্কোপটেরিজি এটা তো মাছ থাকবে। তাহলে এই তিনটা শ্রেণী হচ্ছে মৎস্যকুল। তাহলে তিনটাকে একসাথে করে ফেলি, মৎস্যকুল, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। দেখো এখন আমি এখান থেকে দুইটা প্রশ্ন পড়ব। কে মেসেজ দিচ্ছ? স্যার লেখা ঝাপসা বেশি। হালিমা জেরিন, পড়া যাচ্ছে না। ভাইয়া তোমরা কি লেখা ঝাপসা দেখতেছো সবাই, না ক্লিয়ার দেখা যাচ্ছে? ভাইয়া এখন ক্লিয়ার আছে। আচ্ছা দেখো, এখান থেকে আমরা দুইটা প্রশ্ন পড়ব। প্রশ্ন 1 খেয়াল করো, প্রশ্ন 1 এখান থেকে আমি ন্যাথোস্টোমাটা এই অধিশ্রেণী থেকে এই 7টা জিনিসের মধ্যে পার্থক্য, 7টা শ্রেণীর মধ্যে পার্থক্য পড়ব। তারপরে পড়বো হচ্ছে কি প্রশ্ন 2, এখান থেকে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এই 3 ধরনের মাছের পার্থক্য। তাহলে শ্রেণী 1, 2, 3 এর পার্থক্য। এই দুইটা প্রশ্ন আজকে আমরা আলোচনা করব ভালোভাবে। তাহলে আগে 7টা শ্রেণীর মধ্যে পার্থক্য পড়বো, তারপরে এই 3টার মধ্যে কি পার্থক্য আছে সেগুলা নিয়ে আলোচনা করব। দেখো তাহলে তোমরা ব্যাপারটা বুঝছো? ইউরোকর্ডাটার কয়টা শ্রেণী ছিল? ইউরোকর্ডাটার শ্রেণী ছিল কয়টা? 3টা শ্রেণী, 1, 2, 3। এসিডিয়াসিয়া, থেলিয়াসিয়ে, তারপরে হচ্ছে লার্ভেসিয়ে। সেফালোকর্ডাটার কোনো শ্রেণী নাই। ভার্টিব্রাটার 2টা অধিশ্রেণী, অধিশ্রেণীগুলোর আবার শ্রেণী আছে। সাইক্লোস্টোমাটা এটারও 2টা শ্রেণী আছে, এগুলো নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। তো আমরা আজকে প্রথমত কোনটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই 7টা শ্রেণীর পার্থক্য নিয়ে আলোচনা করব। দেখো সবাই একটু খেয়াল করো, ন্যাথোস্টোমাটার 7টা শ্রেণী নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে এদের পার্থক্যগুলো পড়ব। তো এখানে দেখো তো এই পর্যন্ত এই দাগটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে বিষয়, পার্থক্যের বিষয়। এই জায়গাটা প্লিজ ভাইয়া সবাই আমার সাথে সাথে মুখস্থ করবা, পুরোটা আমার সাথে সাথে মুখস্থ করবা। প্রথমে হচ্ছে শ্রেণী 1, 2, 3। শ্রেণী 1, 2, 3 এগুলো হচ্ছে মৎস্যকুল। তাহলে মৎস্যকুলগুলাকে একটা ঘরে নিয়ে আসলাম, কারণ মাছগুলোর সবগুলা মাছের কিছু কমন বৈশিষ্ট্য আছে, দেখাবো আমি পরে। এই 3টার মধ্যে আলাদা করে পার্থক্য করতে যাব। তারপর হচ্ছে শ্রেণী 4। শ্রেণী 4 এর নাম হচ্ছে উভচর বা অ্যামফিবিয়া, উভচর বা অ্যামফিবিয়া। তারপরে হচ্ছে শ্রেণী 5। শ্রেণী 5 হচ্ছে সরীসৃপ, সরীসৃপ। তারপরে হচ্ছে শ্রেণী 6। শ্রেণী 6 হচ্ছে পক্ষীকুল, পক্ষীকুল। তারপরে হচ্ছে শ্রেণী 7। শ্রেণী 7 হচ্ছে স্তন্যপায়ী, যেখানে আমরা আছি, স্তন্যপায়ী। ওকে, সবাই একটু দেখো, দেখা যাচ্ছে ক্লিয়ার? লেখাগুলো কি ক্লিয়ার দেখা যাচ্ছে না বেশি ছোট হয়ে গেছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আসো, একটু বেশি ছোট করে ফেলছে আসলে, একটু বড় লিখলে আরো ভালো হতো। তো প্রথমে আমরা বিষয়গুলো একটু দেখি, কি কি বিষয় নিয়ে আমরা পার্থক্যগুলো পড়বো এদের মধ্যে। প্রথমে হচ্ছে আমরা আলোচনা করব ত্বক নিয়ে, ত্বক। আচ্ছা, এটা মনে রাখার জন্য আমি একটা জিনিস এখানে লিখে রাখি, দেখো 3 শীতল, 3 শীতল, 3 12, 3 শীতল, 3 12, 3 হচ্ছে অন্তনিষেক। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। কেন মাথায় রাখবো সেটা আমি একটু পরে বলতেছি। ওকে, দেখো এবার প্রথমে পার্থক্যের বিষয় হচ্ছে ত্বক। কার ত্বক কেমন? প্রথমে মানুষেরটা আসি। আমাদের ত্বক কি শুকনা নাকি ভিজা থাকে? আমাদের ত্বক কি শুকনা থাকবে নাকি ভিজা থাকবে বলো তো? আমাদের ত্বক হচ্ছে শুষ্ক, লিখলাম। আমাদের ত্বক কি দিয়ে আবৃত? কি দিয়ে আবৃত? লোম। লোম দিয়ে আবৃত। লোম। আচ্ছা, আমাদের ত্বকে 2টা গ্রন্থি আছে। একটা ঘাম গ্রন্থি, যেটা দিয়ে ঘাম বের হয়, আর একটা হচ্ছে শ্বেত গ্রন্থি, যেটা দিয়ে তৈলাক্ত পদার্থ বের হয়। তাহলে আমাদের ত্বকটা গ্রন্থিময়, শুষ্ক, গ্রন্থিময় আর লোমে আবৃত। লাস্ট হচ্ছে লোমে আবৃত। সবাই কি বুঝছো? বুঝতে পারছি? আচ্ছা, পাখিদের ত্বকটা কেমন? শুষ্ক। পাখিদের ত্বকটা কেমন? শুষ্ক। ও কিসে আবৃত বলতো? ও কিসে আবৃত? পালকে। পালকে আবৃত, পালকে আবৃত। এবার মাছেরটা আসি। মাছের ত্বক কেমন? আঁশ। ভেজা।
ভেজা থাকবে। তারপর হচ্ছে মাছের মধ্যে ত্বকে কিন্তু গ্রন্থি থাকে, পিচ্ছিল পদার্থ ক্ষরণ করার জন্য গ্রন্থি থাকে, গ্রন্থিময়, যেগুলো পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে মাছকে পিচ্ছিল রাখে। ভিজা, গ্রন্থিময়, আর হচ্ছে কি দিয়ে আবৃত? আইস দিয়ে আবৃত। আঁশ। আইস, বিভিন্ন ধরনের আইস, আইস দিয়ে আবৃত, আইসে আবৃত। আচ্ছা একটা জিনিস দেখো তো, এখানে আমি কয় ধরনের মাছের কথা বলছি, এখানে কয়টা শ্রেণীর মাছের কথা বলছি? তিনটা শ্রেণীর মাছ। তো তিনটা শ্রেণীর মাছে কিন্তু ভিজা থাকবে, গ্রন্থিময়, আইসে আবৃত। আচ্ছা তিনটার মধ্যে কি পার্থক্য আছে কিনা? নাই। ত্বকের মধ্যে পার্থক্য নাই, কিন্তু এমনি তো অনেক পার্থক্য থাকবে। আমরা শেষে এই তিনটা মাছের মধ্যে কি পার্থক্য সেগুলো নিয়ে আলোচনা করব। ব্যাঙের ত্বক কেমন থাকে? উভচর। ওদের ত্বকও কি থাকে? ভিজা থাকে। আর আমরা জানি ব্যাঙ থেকে কতগুলো আঠালো পদার্থ বের হয়, তার মানে ওদের ত্বকটা কেমন? গ্রন্থিময়, যেখান থেকে কতগুলো আঠালো পদার্থ বের হয়। তাহলে ওদের ত্বকটা হচ্ছে কি বলতো? ভিজা থাকবে, গ্রন্থিময় থাকবে, আর কোনো কিছু দিয়ে আবৃত থাকবে না, তাহলে নগ্ন থাকবে, শুধু চামড়াটা থাকবে। আচ্ছা, তারপরে সরীসৃপ। সরীসৃপের ত্বকটা হচ্ছে শুষ্ক থাকবে, টিকটিকি ত্বক শুষ্ক থাকে, টিকটিকির ত্বক কিন্তু শুষ্ক থাকবে। আর এক ধরনের এপিডার্মাল আইস, মানে একদম চামড়ার সাথে মিশে গেছে এরকম আইস দিয়ে আবৃত, এপিডার্মাল আইস দিয়ে আবৃত। এপিডার্মাল, গড়গুলার একটু বড় হইলে সুন্দর হইতো ব্যাপারটা। আচ্ছা দেখো, এপিডার্মাল আইসে আবৃত, আইসে আবৃত। সবাই কি বুঝছো? এই প্রথম পার্থক্যটা কি সবাই পারবা? কার ত্বক কেমন সবাই কি পারবা? ভাইয়া সবাই কি পারবা প্রথম পার্থক্যটা? কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া আচ্ছা, তাহলে দুইটা হচ্ছে ভিজা আর বাকি সবগুলো হচ্ছে শুষ্ক। তাহলে আমরা এখানে লিখতে পারি, আরেকটা জিনিস মনে রাখতে পারি, তিন শুষ্ক, মানে তিনটা ঘরে শুষ্ক আর দুইটা ঘরে হচ্ছে ফুল ভিজা। ছিপে খেতে নগ্ন হবে না আচ্ছা না, কেন? এরপরে ওদের একটু চামড়াটা এপিডার্মাল, মানে এপিডার্মাল কতগুলো আইস আছে, মানে একটু খসখসে চামড়া দিয়ে আবৃত। এবার আসো চলন অঙ্গ। চলন অঙ্গ, চলন অঙ্গ আসি, সবাই বুঝো। চলন অঙ্গ, মাছ কি দিয়ে হাঁটে? লেজ। পাখনা থাকবে ওদের, পাখনা। হ্যাঁ, তারপরে হচ্ছে লেজ। ল্যাজ বলতে কোনো শব্দ নাই, প্লিজ যেটা জানো না সেটা নিয়ে কথা বলি না। ল্যাজ বলতে কোনো কিছু নাই, পাখনা। ল্যাজটা ওদের, ল্যাজটা মানে পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা যেটাকে আমরা ল্যাজ বলি। আচ্ছা এবার আসো উভচর। যারা উভচর তারা কি দিয়ে চলে? যেমন ব্যাং কি দিয়ে চলবে বলো তো? উভচররা কি দিয়ে চলে? পা হাত দোনোটা। তাহলে দুই, আর দুই জোড়া পথ থাকবে, দুই জোড়া পথ, দুই জোড়া পথ থাকবে। টিকটিকিরও দুই জোড়া পথ আছে, মানে চারটা পথ, দুই জোড়া পথ। পাখির কি আছে? এক জোড়া পদ আছে, এক জোড়া ডানা আছে, এক জোড়া পদ আর এক জোড়া ডানা। মানুষের কি আছে? দুই জোড়া। স্তন্যপায়ী যারা আছে, গরু, ছাগল, মানুষ। এখানে কার মাইক অন? সামু তোমার মাইকটা অফ করো। তাহলে মানুষের কি আছে? দুই জোড়া পথ। মানুষেরও দুই জোড়া পথ, মানুষ, গরু, ছাগল সবার দুই জোড়া পথ। তার দুই জোড়া পদের মধ্যে আমরা এক জোড়াকে হাত বলি আর এক জোড়াকে পা বলি, কিন্তু দুটো জোড়াই পথ। আচ্ছা এবার আসো শ্বসন অঙ্গ। শ্বসন অঙ্গ, মাছ কি দিয়ে শ্বাসকার্য চালায়? মাছ কি দিয়ে শ্বাসকার্য চালায়? ফুলকা। উভচর যারা, উভচর যারা ওদের ফুলকাও থাকে, ফুলকাও থাকবে, ফুলকাও থাকবে ফুসফুসে, কারণ ওরা উভচর, ওরা পানিতেও থাকে, উপরেও থাকে। আর বাকি সবার ক্ষেত্রে সবাই তো উপরে থাকে, তাহলে উপরে থাকতে হলে কি লাগবে বলতো? সবার ফুসফুস, লাং। আচ্ছা আমাদের যদি ফুলকা থাকতো আমরা কিন্তু পানিতে থাকতে পারতাম। ফুলকাটা হচ্ছে এমন ভাবে তৈরি, আমরা যখন রুই মাছ অধ্যায়টা পড়বো তখন দেখবো ফুলকাটা কি করে। ফুলকাটার মধ্যে দিয়ে পানি পাস করে, পানি চলে যায় এবং পানি থেকে অক্সিজেন ধরতে পারে। কিন্তু ফুসফুস পানি থেকে অক্সিজেন ধরতে পারে না। পানিতে কিন্তু অক্সিজেন থাকে ভাইয়া, পানিতে মিশ্রিত অবস্থায় কিন্তু অক্সিজেন থাকে, কিন্তু ফুসফুসের পক্ষে পানি থেকে অক্সিজেন নেওয়া সম্ভব না, কিন্তু ফুলকার পক্ষে পানি থেকে অক্সিজেন নেওয়া সম্ভব। আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে আমাদের শ্বসন অঙ্গ। তারপরে হচ্ছে হৃৎপিণ্ড। খেয়াল করো ভাইয়া, হৃৎপিণ্ড। মাছের হৃৎপিণ্ডে একটা অলিন্দ একটা নিলয়,
একটা অলিন্দ একটা নিলয়, তাহলে মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ। তারপরে হচ্ছে উভচর প্রাণী, এটার হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ, 2 প্রকোষ্ঠ, তারপরটা হচ্ছে 3 প্রকোষ্ঠ। সরীসৃপ এটা 4 প্রকোষ্ঠ, 4 প্রকোষ্ঠ অসম্পূর্ণভাবে বিভক্ত থাকে, মানে 4টা প্রকোষ্ঠ ঠিক আছে, কিন্তু লাস্টের যে প্রকোষ্ঠটা ভেন্ট্রিকল দুইটা অসম্পূর্ণভাবে বিভক্ত, সম্পূর্ণভাবে বিভক্ত হয় নাই, তাহলে অসম্পূর্ণভাবে বিভক্ত 4 প্রকোষ্ঠ। তাহলে আমরা এখানে লিখতে পারি অসম্পূর্ণভাবে বিভক্ত 4 প্রকোষ্ঠ, 4 প্রকোষ্ঠ। ব্যতিক্রম হচ্ছে কুমির, কুমির একটা সম্পূর্ণভাবে বিভক্ত 4 প্রকোষ্ঠ, সম্পূর্ণভাবেই 4 প্রকোষ্ঠে বিভক্ত, কিন্তু অন্যদের ক্ষেত্রে অসম্পূর্ণভাবে। মানে এ দেখো, এটা অলিন্দ, এই দুইটা হচ্ছে অলিন্দ, এই দুইটা অলিন্দ, আর লাস্টের দুইটা হচ্ছে নিলয়, নিলয়গুলো সম্পূর্ণভাবে বিভক্ত হয় নাই, এদিক দিয়ে একটু লাগানো। আচ্ছা, আর বাকিগুলো হচ্ছে সম্পূর্ণভাবে বিভক্ত 4 প্রকোষ্ঠ। মানুষেরও 4 প্রকোষ্ঠ, দুইটা অলিন্দ দুইটা নিলয় প্রকোষ্ঠ। কি বলছি ভাইয়ের কথা বুঝছো সবাই? 3 প্রকোষ্ঠটা বুঝলাম না। আচ্ছা, 3 প্রকোষ্ঠ মানে দুইটা অলিন্দ একটা নিলয়। এ পর্যন্ত সবাই পারবা ভাই? এ পর্যন্ত কি সবাই বুঝছো? এই জিনিসগুলো কি পারবা সবাই? একটু বুঝি বুঝি পড়বা, দেখবা যে ইনশাল্লাহ এগুলো তোমরা পারবা। দেখো উন্নত হচ্ছে প্রকোষ্ঠগুলো, 2, 2 থেকে 3, 3 থেকে 4। প্রথমে 4টা অসম্পূর্ণ ছিল, পরে সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণভাবে বিভক্ত, সম্পূর্ণভাবে বিভক্ত। নিচে লিখলে কি দেখা যাচ্ছে? দেখো তো ভাইয়া, নিচে লিখলে কি দেখা যাবে নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ডের পরে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে রক্ত। রক্ত মনে রাখবো 3 শীতল, তাহলে 3টা ঘরে শীতল হবে। তাহলে আমরা কি পিছন থেকে শীতল লিখবো নাকি সামনে থেকে শীতল লিখবো? পিছন থেকে কি শীতল লিখবো নাকি সামনে থেকে শীতল লিখবো? সামনে থেকে। কেন? কারণ মাছের রক্ত হচ্ছে শীতল, তাহলে শীতল একসাথে 3টা শীতল লিখতে হবে, তাহলে শীতল শীতল শীতল। পিছন থেকে লেখা যাবে না, কারণ মানুষের রক্ত হচ্ছে শীতল না, মানুষের রক্ত হচ্ছে গরম থাকে। তাহলে শীতল, 3টাতে শীতল লিখে দিবা, শীতল শীতল। বাকি আর আমাদেরটা হচ্ছে গরম, তাহলে উষ্ণ আর হচ্ছে উষ্ণ। তারপরে আসো করটিক স্নায়ু। করটিক স্নায়ু তোমরা 9-10-এ পড়ছো। করটিক স্নায়ু আমি বুঝাই বলতেছি। দেখো, আমাদের এটা হচ্ছে মাথা, আমাদের মাথা থেকে 12 জোড়া করটিক স্নায়ু বের হয়। কতগুলো স্নায়ু বের হয়? এরকম সুতার মতো কতগুলো স্নায়ু মনে করো। কোনোটা গেছে চোখে, 1 জোড়া গেছে চোখে, 1 জোড়া কানে, 1 জোড়া নাকে, কোনোটা জিহ্বাতে, কোনোটা হচ্ছে ফুসফুস হৃৎপিণ্ডে। মানে মাথার সাথে তোমার সবগুলো অর্গানের যোগাযোগ আছে করটিক স্নায়ুর মাধ্যমে। এগুলোর নাম করটিক কেন? করটিক মানে হচ্ছে মাথা। তাহলে মাথা থেকে 12 জোড়া করটিক স্নায়ু বের হয়, যেটা সাহায্যে চোখে, চোখ, নাক, তারপর যত অর্গান আছে সবার সাথে মাথার যোগাযোগ আছে। তাহলে চোখের সাথে মাথার যোগাযোগ আছে কিনা নাই? কানের সাথে আছে কিনা নাই বলতো? আছে। কোন স্নায়ুর মাধ্যমে? করটিক স্নায়ুর মাধ্যমে। করটিক করটিক স্নায়ু এখানে মনে রাখবো হচ্ছে 3, 12। তাহলে মানুষের হচ্ছে 12 জোড়া, তাহলে এখান থেকে 12 লিখে আসবো, 12 12 12, বাকিগুলো হচ্ছে 10। তাহলে মাছ এবং উভচরের ক্ষেত্রে 10 জোড়া, বাকি সবার ক্ষেত্রে 12 জোড়া। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? বুঝছো? এটা একটি স্ক্রিনশট নাও সবাই, এটা একটি স্ক্রিনশট নাও। 1 2 3 4 5 6টা বৈশিষ্ট্য, আর 2টা পড়াবো। এটা একটি স্ক্রিনশট নিছে সবাই? হ্যালো, স্ক্রিনশট নেওয়া হয়েছে? জি ভাইয়া নিছি। ওকে, তাহলে পরের বৈশিষ্ট্যগুলোতে যাই। হ্যাঁ, এগুলো মুছে দিলাম। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে কি নিয়ে? আমরা পড়বো হচ্ছে এখন নিষেক। কার ক্ষেত্রে নিষেকটা কেমন হয়? মাছের ক্ষেত্রে দেখো ভাইয়া, একটু খেয়াল করো। মাছের ক্ষেত্রে দেখো, স্ত্রী মাছ ডিম পারে, পুরুষ মাছ সেটার উপর শুক্রাণু ছাড়ে। তাহলে নিষেকটা কি শরীরের বাইরে হচ্ছে নাকি ভিতরে হচ্ছে? স্ত্রী মাছ ডিম পারলো, পুরুষ মাছ ওইটার উপর শুক্রাণু ছাড়লো, মানে ডিম মানে ডিম বাইরে হচ্ছে, বাইরে। বাইরে। তাহলে এটা হচ্ছে বহির্নিষেক, বহির্নিষেক।
ব্যাঙও সেম, স্ত্রী ব্যাঙ ডিম পারে, পুরুষ ব্যাঙ ওটার উপর শুক্রাণু ছাড়ে। এদের মধ্যে যৌন মিলন ঘটে না। যৌন মিলন না হওয়ার কারণে এক ডিম্বাণুটা বাইরে ছাড়ে, শুক্রাণু এখানে ছাড়ে, তাহলে এটাও বহির্নিষেক। আর বাকি সব সরীসৃপ, ওদের মধ্যে যৌনজনন, পক্ষীকুলের মধ্যেও যৌনজনন ঘটে, স্তন্যপায়ের মধ্যেও যৌনজনন। তাহলে আমাদের ক্ষেত্রে চিন্তা করো, ডিম্বাণু স্ত্রী দেহে স্থির থাকে, ডিম্বাণুটা স্থির থাকে, যৌন মিলনের ফলে শুক্রাণু যায়, মিলিত হয়, তাহলে দেহের ভিতরে, তাহলে অন্তঃনিষেক। অন্তঃনিষেক। পাখিদের মধ্যেও যৌনজনন ঘটে, তার মানে অন্তঃনিষেক। সরীসৃপের মধ্যেও যৌনজনন ঘটে, তার মানে হচ্ছে অন্তঃনিষেক। ওকে, এরপরে দেখো, এটা হচ্ছে নিষেক আরেকটা। এরপর আরেকটা পার্থক্য বলি, এ পর্যন্ত সবাই বুঝছো? এবার আসো লাস্ট, এটা পর আর কিছু পড়া লাগবে না। প্রসব। আচ্ছা, স্ত্রী মাছ কি প্রসব করে? ডিম প্রসব করে। স্ত্রী মাছ ডিম প্রসব করে, কিন্তু ডিমটাকে নিষিক্ত থাকে নাকি অনিষিক্ত থাকে? অনিষিক্ত। অনিষিক্ত থাকে। তার মানে যারা বহির্নিষেক তারা অনিষিক্ত, অনিষিক্ত ডিম প্রসব করবে, পরে সেটাতে নিষিক্ত হবে, পরে পুরুষ মাছ আসি সেটাকে নিষিক্ত করবে। তাহলে ব্যাং এটাও অনিষিক্ত ডিম, অনিষিক্ত ডিম। আর এখানে দেখো অন্তঃনিষেক ঘটতেছে। অন্তঃনিষেক মানে হচ্ছে যৌন জনন ঘটতেছে। তো যৌন জনন করতে শুক্রাণুটা আগে থেকে যায়, ডিম্বাণুকে নিষিক্ত করে ফেলছে। তো ফলে ওরা যে ডিমটা পারে সেটা আগে থেকে নিষিক্ত হওয়া, তাহলে এটা হচ্ছে নিষিক্ত ডিম পারবে। যারা অন্তঃনিষেক তারা নিষিক্ত ডিম পারে। পক্ষীকুল, এদের মধ্যেও যৌন জনন করতেছে, ফলে শুক্রাণুটা আগে থেকেই ভিতরে যায়, ডিম্বাণুকে নিষিক্ত করে ফেলছে, তাহলে নিষিক্ত ডিম। আর স্তন্যপায়ী মানুষ, যা স্তন্যপায়ী যারা, ওদের ক্ষেত্রে 99%ই ডিমটা নিষিক্ত হওয়ার পরে ওদের ক্ষেত্রে হয় কি, ডিমটা বাইরে আসে, এবার ডিমটা থেকে আস্তে আস্তে বাচ্চা হয় বাইরে। আর আমাদের ক্ষেত্রে হয় কি, ডিমটা মানে ডিম্বাণুটা, তাহলে স্ত্রী দেহে যে ডিম্বাণুটা থাকে, স্ত্রী দেহে ডিম্বাণুটা থাকে, তখন শুক্রাণুটা যায় ডিম্বাণুটাকে নিষিক্ত করে, তাহলে নিষিক্ত ডিম। নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় জাইগোট। এই নিষিক্ত ডিমটা স্ত্রী দেহের ভিতরে জরায়ুতেই এটা মানুষের মতো হয়ে যায়। তাহলে আমরা এই মানুষরা কি প্রসব করে? মানুষরা তো ডিমটা প্রসব করে না, সেটা হচ্ছে বাচ্চা প্রসব করে। বাচ্চা মানে ডিমটা এখানে ভিতরে বড় হয়ে যায়, তারপর বড় হওয়ার পরে পৃথিবীতে আসে। আমি কি বুঝাতে পারছি এ পর্যন্ত? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? হ্যালো, স্যার অনিষিক্ত ডিমটা একটু বললে ভালো হয়। অনিষিক্ত ডিম ভাইয়া বুঝতেছো না? মৎস্যকুল স্ত্রী মাছ কতগুলো ডিম পারে, যে ডিম পারে, তাহলে ও পাচ্ছে কি ডিম, যে ডিমটা এখনো শুক্রাণু দ্বারা মিলিত হয় নাই, কারণ ওর যৌন জনন ঘটে নাই। তাহলে যে ডিমটা শুক্রাণু দ্বারা মিলিত হয় নাই, ও পারছে হচ্ছে অনিষিক্ত ডিম। পরে আসি শুক্রাণু মিলিত হই, এবার পুরুষ মাছ এটার উপর শুক্রাণু ছাড়ে, তারপরে সেটা নিষিক্ত হয়। কিন্তু পারার টাইমে সেটা অনিষিক্ত থাকে, বুঝছো? ও যখন পারে, প্রসব করে, তখন সেটা কিন্তু অনিষিক্ত থাকে, পরে পুরুষ মাছ শুক্রাণু ছেড়ে সেটাকে নিষিক্ত করে। এখানে সবচেয়ে নিরাপদ কোনটা? এটা। এখানে সবাই দেখো, ওরা যে ডিমগুলো পারছে, হয়তো অনিষিক্ত ডিম না নিষিক্ত ডিম, এবার ডিমগুলোতে বাইরে পৃথিবীতে আসার পরে ডিমগুলোর মধ্যে বাচ্চা হচ্ছে। যেমন একটা মুরগির ডিম, এটা নিষিক্ত হয়ে পৃথিবীতে আসে, মানে শুক্রাণু দ্বারা মিলিত হয় যৌন জননের ফলে। পুরুষ মুরগি যখন স্ত্রী মুরগির সাথে যৌন জনন করে, শুক্রাণুগুলো ভিতরে যায়, ডিমটাকে নিষিক্ত করে, সে নিষিক্ত ডিম পারে। এবার ডিমটা পৃথিবীতে আসার পরে সেটাকে তা দিলে সেটার ভিতরে বাচ্চাটা হচ্ছে, বাচ্চাটা পৃথিবীতে আসার পরে হবে। আর আমাদের ক্ষেত্রে ডিমটা নিষিক্ত হওয়ার পরে ভিতরে বাচ্চাটা হয়, তারপরে বাচ্চা হিসেবে পৃথিবীতে আসে, তাহলে বাচ্চাটা ভিতরেই বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যদি নিষিক্ত ডিমটা বেড়ে যেত, মায়ের জরায়ু থেকে যদি নিষিক্ত ডিমটা প্রসব করতো, এবার এই ডিমটাকে রাখি দেওয়া লাগতো, তা দেওয়া লাগতো, যত্ন করা লাগতো, এখান থেকে আস্তে আস্তে মানুষ হইতো। তাহলে এটা হচ্ছে নিরাপদ, মায়ের জরায়ুতেই বাচ্চাটা হয়ে যাচ্ছে। তোমরা কি পারবা এই সবগুলোর বৈশিষ্ট্য? চেষ্টা করবো। সবাই কি বুঝছো? কারো জি কোনো প্রবলেম ভাইয়া। আছে? দেখো ভাইয়া, 3 শুষ্ক, পিছন থেকে চিন্তা করবা, পিছন থেকে লিখবা, কারণ স্তন্যপায়ীরা হচ্ছে শুষ্ক, তাহলে এটা শুষ্ক, এটা শুষ্ক, এটা শুষ্ক। 3 শীতল, তাহলে কারা শীতল, মাছ নাকি প্রথমটা লাস্টটা দিনবা? মাছের রক্ত হচ্ছে শীতল, তাহলে শুরু থেকে শীতল লিখবা। 3 12, কার করোটিক স্নায়ু 12 জোড়া? অবশ্যই মানুষের, তাহলে এদিক থেকে 12 লিখবা। 3 অন্তঃনিষেক,
তাহলে কার অন্তঃনিষেক? মানুষের। তাহলে এদিক থেকে তিনটা অন্তঃনিষেক। আর যেখানে অন্তঃনিষেক হবে সেখানে নিষিক্ত ডিম পারবে, আর মানুষের ক্ষেত্রে বাচ্চা। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝছো, আশা করি তোমরা পারবা। একটা উদাহরণ লিখে দিবা। যদি পরীক্ষা আসে পক্ষীগুলোর বৈশিষ্ট্য লেখো, অ্যাভিস বা পক্ষীগুলোর বৈশিষ্ট্য লেখো, তাহলে এই বৈশিষ্ট্যগুলো দিয়ে দিবা। সরীসৃপ আসলে বৈশিষ্ট্যগুলো দিয়ে দিবা। বইতে আরো খুঁটিনাটি কিছু ওয়ার্ড আছে, কিছু শব্দ আছে, এই বৈশিষ্ট্যগুলোর বাইরে কিছু শব্দ আছে, ওই শব্দগুলো নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব। আর প্রত্যেকটার শীতল কেন? প্রত্যেকটার একটা করে উদাহরণ, আল্লাহ তাআলা যাকে যেভাবে বানাইছে প্রত্যেকটার একটা করে উদাহরণ পড়বা, প্রত্যেকটার একটা করে উদাহরণ পড়বা। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে আমরা পার্থক্যে। এই যে স্যার প্রত্যেকটা একটা করে উদাহরণ, আপনি তো স্যার একটার মধ্যে তিনটা লাগাইছেন, ওটার জন্য তিনটা আলাদা আলাদা করে পড়তে হবে না? হ্যাঁ, পড়তে হবে। আচ্ছা দেখো, এখন আমরা মাছের তিনটা শ্রেণী, মাছের যে তিনটা শ্রেণী আছে সেগুলোর মধ্যে পার্থক্য পড়ব। মাছের তিনটা শ্রেণী, প্রথম তিনটা। আমাদের টাইম আছে কতক্ষণ? দেখো তো কতক্ষণ টাইম আছে, একটু দেখো তো। 1 মিনিট। 2 মিনিট। 2 মিনিট। আচ্ছা দেখো, মাছের তিনটা শ্রেণীর নাম আগে লিখি ফেলি। শ্রেণী 1 2 3 এগুলো ছিল মাছ। এদের কমন বৈশিষ্ট্যগুলো, তিনটার কমন বৈশিষ্ট্যগুলো আমরা শিখছি। এখন তিনটার মধ্যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা খুব বেশি ইম্পর্টেন্ট। তিনটা মৎস্যগুলোর মধ্যে পার্থক্য। একটা নাম হচ্ছে কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস। একটা নাম হচ্ছে অ্যাক্টিনোপটেরেজি, অ্যাক্টিনোপটেরেজি। আর একটা নাম হচ্ছে সার্কোপটেরেজি, সার্কোপটেরেজি। শ্রেণী 1 2 3। এটা হচ্ছে শ্রেণী 3, এটা হচ্ছে শ্রেণী 2, এটা হচ্ছে শ্রেণী 1। এই তিনটাতেই মাছ থাকবে। এগুলো হচ্ছে মৎস্যকুল। এই তিনটা শ্রেণী হচ্ছে মৎস্যকুল। মানে পৃথিবীতে 3 ধরনের মাছ আছে। এই যে 3 ধরনের মাছ, এই মাছগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বিষয় আরেকটা লাগবে হচ্ছে বিষয়, একদম সহজ, একসাথে পড়ে ফেলবো পুরোটা। আমাদেরকে একটু রিজয়েন দিতে হবে, সবাই পুনরায় একটু রিজয়েন দাও। শুরু করলাম। দেখো, তিনটা শ্রেণীতে কি থাকবে বলতো? এক কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি। তিনটা শ্রেণীতে কি থাকবে বলতো? তিনটা শ্রেণীতে কি থাকবে? হ্যালো ভাইয়া, শুনতেছো সবাই? শোনা যাচ্ছে? তোমরা কি আমার কথা শুনতেছো সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার। আমি কি বলছি, তিনটা শ্রেণীতে কি থাকবে? মাছ থাকবে। তিনটা শ্রেণীতে মাছ থাকবে। এখানেও মাছ, এখানেও মাছ, এখানে মাছ। আর তিনটার মধ্যে কমন বৈশিষ্ট্যগুলো আমরা পড়ে ফেলছি। তিনটার কমন বৈশিষ্ট্যগুলো পারবো। তিনটার ত্বকই ভিজা থাকবে, তারপর তিনটার মধ্যে ফুলকা থাকবে, তিনটার মধ্যেই কিন্তু হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, তিনটার মধ্যে রক্তগুলো শীতল, তিনটার মধ্যে বহির্নিষেক ঘটবে, আবার তিনটাই কিন্তু অনিষিক্ত ডিম প্রসব করবে। তাহলে এগুলো হচ্ছে ওদের কমন বৈশিষ্ট্য। এখন আমরা আনকমন বৈশিষ্ট্যগুলোতে যাব। প্রথম হচ্ছে কঙ্কাল, অন্তকঙ্কাল। প্রথম পার্থক্যের বিষয় হচ্ছে কঙ্কাল। দেখো, কনড্রিকথিস এগুলো হচ্ছে হাঙর মাছ, বড় বড় হাঙর মাছ, তোমরা নাম শুনছো। কনড্রিকথিস শ্রেণীতে মাছগুলো হচ্ছে হাঙর মাছ। এই হাঙর মাছে বড় বড় মাছগুলোতে কিন্তু কাঁটা থাকে না, চিকন চিকন কোনো কাঁটা থাকে না, কতগুলো নরম তরুণাস্থি থাকে, নরম কতগুলো তরুণাস্থি থাকে। আমি কি বুঝতে পারছি? তাহলে কন্ড্র মানে তরুণাস্থি, কন্ড্র মানে কিন্তু তরুণাস্থি। তাহলে এদের শরীরে কঙ্কালটা তরুণাস্থি দিয়ে তৈরি। অ্যাক্টিনোপটেরেজি, এটা হচ্ছে রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ। আমরা যে মাছগুলো প্রতিনিয়ত বাজারে পাই, পুকুরে হয়, যে মাছগুলো পুকুরে হয়। তাহলে অ্যাক্টিনোপটেরেজিতে যে মাছগুলো থাকে, এই মাছগুলোতে চিকন কাটা থাকবে, তার মানে কাটা মানে অস্থি, অস্থিময়। সার্কোপটেরেজি এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার লাং ফিশ। লাং ফিশ দেখাবো একটু পরে, আমি ছবি আঁকি দেখাবো। লাং ফিশ, এই মাছগুলো তো কাটা থাকে, তাহলে কাটা মানে হচ্ছে অস্থিময়। আর এখানে নরম কতগুলা কাটার মতো অংশ থাকবে, যেগুলো তরুণাস্থি। তাহলে বড় মাছগুলোতে চিকন চিকনের কোনো কাটা থাকে না, গলায় আটকানোর মতো কোনো কাটা থাকে না। আমরা সবাই কি বুঝছি? এই প্রথম পার্থক্যটা কি সবাই বুঝছি? পারবো?
এই দুইটাতে ছোট মাছ, জি ভাইয়া। আর এগুলো একটু ছোট টাইপস মাছ, আর এটা হচ্ছে বড় মাছ, কনভেক্টিসের বড় মাছ, একদম তিমি মাছ, হাঙর মাছ, বড় বড় মাছগুলা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা, এটা গেল হচ্ছে প্রথম পার্থক্য। তারপরে আমরা লিখতে পারি আইস। কোনটার আইস কেমন, হ্যাঁ, আইস সম্পর্কে একটু জানি, সবাই একটু দেখো মনোযোগ সহকারে। এদের আইসগুলো হচ্ছে প্ল্যাকয়েড, এদের আইসগুলো হচ্ছে প্ল্যাকয়েড, প্ল্যাকয়েড আইস, প্ল্যাকয়েড আইস, এদের আইসগুলোর নাম হচ্ছে প্ল্যাকয়েড। আইসগুলো কেমন দেখি, হাঙর মাছের আইসগুলো একদম ত্বকের সাথে মিশ্রিত থাকে, দেখা যায় না। হাঙর মাছের আইসগুলো একদম ত্বকের সাথে মিশ্রিত থাকে, দেখা যায় না কিন্তু। আচ্ছা, তোমাদের এখানে মনে হয় ক্যামেরাটা একটু ঝামেলা হচ্ছে, দেখা যাচ্ছে নাকি একটু বলো তো ভাই আগে, ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ওকে। দেখো, আঁশগুলো হচ্ছে প্ল্যাকয়েড। কেমন আঁশ তোমাদেরকে দেখাই, একটু একটু ঘুড়ির মতো আঁশগুলো এরকম। একটা মানে আমি পুরোটা ভালো মতো ক্লিয়ারলি আঁকতে পারতেছি না, তোমাদেরকে আমি ছবি পাঠাবো। আঁশগুলো হচ্ছে এরকম, এদের আঁশগুলো হচ্ছে এরকম, এখান থেকে একটা সূক্ষ্ম কাটার মতো অংশ থাকে, একদম শরীরের সাথে মিশ্রিত থাকে আঁশগুলা। এই আঁশগুলোকে বলা হয় প্ল্যাকয়েড। আমরা যেরকম এরকম প্ল্যাকয়েড ধরে রাখি না, ধরো একটা ভোট হইলে মিছিলে মিছিলে মিটিং এ লেখা থাকে না, এই যে ধরো অমুক মার্কায় ভোট দিন, একটা নিচে লাঠি, লাঠি দিয়ে এভাবে ধরে রাখি, এরকম প্ল্যাকয়েড টাইপস। আর রুই মাছ, রুই মাছ, ইলিশ মাছ, এদের আঁশগুলো হচ্ছে, রুই মাছ ইলিশ মাছ এদের আঁশগুলো হচ্ছে অ্যাক্টিনোপটেরিজিট হচ্ছে রুই মাছ ইলিশ মাছ এগুলা, এদের আঁশগুলো হচ্ছে সাইক্লয়েড, সাইক্লয়েড। এই কথাটাকে ভাঙা লিখলে অয়েড মানে হচ্ছে মতো, অয়েড মানে হচ্ছে মতো, আর সাইক্লো মানে হচ্ছে সাইকেল, সাইকেল মানে হচ্ছে, সাইকেল মানে চালায় যে সেরকম না, সাইকেল মানে গোল, গোলাকার অংশ, সাইক্লো মানে হচ্ছে গোলাকার অংশ, সাইকেল গোলাকার, সাইকেল, সাইক্লো মানে হচ্ছে সাইকেল। তাহলে এটা হচ্ছে গোলাকারের মতো, অনেকটা গোলাকার। এই আঁশগুলো হচ্ছে এরকম, মানে রুই মাছ ইলিশ মাছ আঁশগুলো হচ্ছে অনেকটা এরকম, অনেকটা গোলাকার। তোমরা দেখো না মাছ উঠাই যে আঁশগুলো একটা একটা উঠাই এরকম পাতলা পাতলা, তাহলে এটা হচ্ছে সাইক্লয়েড। আর সার্কোপটেরিজিতে যেটা আছে, ও আমি এখানে প্ল্যাকয়েড সাইক্লয়েড আর এটা হচ্ছে লাস্টে যেটা আছে, এটা হচ্ছে গ্যানয়েড। এই আঁশগুলো হচ্ছে একটু গ্যানয়েড, চার কোনা আঁশগুলো হচ্ছে এরকম, মাছের শরীরে এরকম থাকে, একটু সাপের মতো আঁশগুলো, চার কোনা চার কোনা। কেমনে হবে, এরকম চার কোনা চার কোনা, প্রত্যেকটা আঁশগুলো হচ্ছে চার কোনা এরকম, আঁশগুলো এরকম চার কোনা। তাহলে এটা হচ্ছে গ্যানয়েড, এই আঁশগুলো হচ্ছে গ্যানয়েড। বুঝতে পারছি? সবাই কি বুঝছো? হ্যালো? তাহলে এই আঁশগুলো হচ্ছে প্ল্যাকয়েড, প্ল্যাকার্ডের মতো এইভাবে ধরে রাখবো, অমুক মার্কায় ভোট দিন। এই আঁশগুলো হচ্ছে সাইক্লয়েড মানে পায়ে গোলাকার, আর এই আঁশগুলো হচ্ছে গ্যানয়েড, চার কোনা। সবাই কি বুঝছো? হ্যালো? হ্যালো? তোমরা কি আমার কথা শুনতেছো না? ক্লিয়ার শোনা যাচ্ছে না আমার কথা? স্যার, স্যার টিনয়েড মানে কি? গ্যানয়েড, গ্যানয়েড, গ্যানয়েড মানে হচ্ছে আসলে গ্যানয়েন। স্যার আমি গ্যানয়েড বলি নাই, টিনয়েড বলছি। আচ্ছা, টিনয়েড, টিনয়েড হচ্ছে যে আঁশগুলোতে ছোট ছোট কাঁটা আছে, এটা মানে অ্যাক্টিনোপটেরিজিতে পড়ছো ভাবি না, মানে সাইক্লয়েড ছাড়াও কতগুলো আঁশ আছে যেগুলো একটু জি স্যার। কাটা থাকে, এরকম আঁশ তো। জি স্যার। এটা একটা আঁশ, এখানে কাটা আছে, একটু হালকা হালকা কাটা কাটা। পিনয়েড মানে ছোট 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 কাঁটাযুক্ত আঁশ। আচ্ছা, তাহলে প্ল্যাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড মনে রাখবা। এরপর আরো কিছু বেসিক ওয়ার্ড, সেগুলো আমি পরে পরে আগামী ক্লাসে পড়াই দিব। আগামী ক্লাসে তো শুধু বেসিক কিছু ওয়ার্ড যেগুলো বাদ গেছে সেই ওয়ার্ড গুলো নিয়ে আলোচনা। ওকে, এবার আসো, এই পার্থক্যটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন এই পার্থক্যটা দিয়ে তোমরা অনুধাবন মানে উদ্দীপক বুঝবা, উদ্দীপকটা বুঝবা। এটা হচ্ছে পুচ্ছ পাখনা, যেটাকে তোমরা ল্যাজ বলো, পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা যেটাকে তোমরা ল্যাজ বলো। কয়জনের পাশে আমি ল্যাজ লিখে রাখলাম, ল্যাজ লেখার দরকার নাই, পুচ্ছ পাখনাই লিখবা।
কনড্রিকটিস বড় বড় মাছগুলার লেজের এক পাশ বড় আর এক পাশ ছোট, লেজের এক পাশ বড় আর এক পাশ ছোট। তাহলে এটার নাম হচ্ছে হ্যাটারো সার্কাল। হ্যাটারো সার্কাল, হ্যাটারো মানে ভিন্ন, তাহলে হ্যাটারো সার্কাল। আর রুই মাছ, ইলিশ মাছ এদের লেজের বা পুচ্ছ পাখনার দুই পাশ কিন্তু সমান, দুই পাশ কিন্তু সমান একদম, এ পাশটা আর এ পাশটা সমান, সমান হইলো হোমো সার্কাল, হোমো সার্কাল। আশা করি বুঝতেছো। আর এই জায়গাটা দেখো, একটু খেয়াল করো, এই জায়গাটা একটু বুঝতে চেষ্টা করো। এই মাছগুলোতে ধরো এটা হচ্ছে একটা মাছ, আমরা নর্মালি মাছের লেজটা কেমন দেখি, এরকম লেজ দেখি এরকম। তো কিন্তু এই মাছগুলাতে এই লেজগুলা এরকম মাঝখান দিয়ে, আমরা জানি লেজগুলো মাঝখান দিয়ে ভাগ হয়ে যায়। যদি একটা বড় একটা ছোট হয় হ্যাটারো সার্কাল, বড় মাছগুলাতে এরকম হয়, এক পাশ বড় এক পাশ ছোট। আর যেগুলা অ্যাক্টিনোপটেরেসি মানে রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, এদের লেজের দুই পাশ সমান থাকে। আর এদের লেজগুলা এরকম মাঝখান দিয়ে গ্যাপ হয় না, মাঝখান দিয়ে এরকম ভিতরের দিকে ঢুকে না, বরঞ্চ লেজটা এরকম ভাবে থাকবে। ধরো এগুলো লেজ, তো এই লেজটা দেহের দুই পাশে এরকম ভাবে থাকবে। তাহলে লেজটা কি মাঝখান দিয়ে ভাগ হয়েছে? লেজটা কি মাঝখান দিয়ে ভাগ হয়েছে? ওদের লেজটা হচ্ছে এরকম, দেখো লেজটা কি এরকম ভাগ হয়েছে? বুঝা যাচ্ছে ভাইয়া আমার কথাটা? কি তোমরা বুঝতেছো? ক্লিয়ারলি একটু বলো না ভাইয়াকে। জি ভাইয়া। তাহলে ওদের লেজগুলো তো এরকম। ধরো এই মাছের লেজ, এটা তো একটা মাছ, এর দুই পাশ সমান লেজের। আর এটা একটা, এখানে একটা মাছ মনে করো, বড় একটা হাঙর মাছ, এটার এক পাশ বড় হবে আর এক পাশ ছোট হবে, বড় হবে ছোট হবে। কিন্তু এটার কি এরকম মাঝখান দিয়ে কোনো গ্যাপ হয়েছে? মাঝখান দিয়ে কোনো কিছু ভিতরে ঢুকে গেছে লেজের? এই মাছটার লেজের মাঝখান দিয়ে কোনো ভিতরে ঢুকে গেছে? না, মাঝখান দিয়ে কোনো ভিতরে ঢুকে নাই, মানে লেজটা হচ্ছে এরকম, এদের লেজটা হচ্ছে এরকম। তাহলে দুই দিক থেকে লাগানো, দুই দিক থেকে এভাবে লাগানো থাকবে লেজটা, মাঝখান দিয়ে এরকম ভিতরের গর্ত ঢুকবে না। এটাকে বলা হয় ডাইফি সার্কাল। ডাইফি মানে দুই দিক থেকে ফিউজ হওয়া, দুই দিক থেকে একসাথে যুক্ত হয়ে ডাইফি সার্কাল। হ্যাটারো মানে ভিন্ন, হোমো মানে একই, ডাইফি মানে দুই দিক থেকে ফিউজ হওয়া, ডাইফি সার্কাল। আমি কি বুঝাতে পারছি? সবাই কি বুঝছো? হ্যালো হ্যালো। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন আসো পরের পার্থক্যটাতে যাই। সেটা হচ্ছে বায়োথলি বা ফটকা। বায়োথলে বা ফটকা, তোমরা মাছের ভিতরে একটা ফটকা পাও না এরকম, দেখো এরকম দেখতে, একটা বড় থাকে আর একটা ছোট প্রকোষ্ঠ, এরকম এরকম একটা বায়োথলে বা ফটকা পাও না? কিনা পাও না মাছের ভিতরে? হ্যালো, স্যার একবার দেখছিলাম, একদম ট্রান্সপারেন্ট তাহলে পাতলা পর্দার মতন। তাহলে বলো তো, তোমরা এরকম দেখো না বায়োথলে বা ফটকা? কি দেখো মাছের ভিতরে? যারা মাছ কাটো জি। তারা তো দেখার কথা। এই বায়োথলে বা ফটকা এটাতে আছে, এটাতেও আছে। কিন্তু যেটা বড় বড় মাছ, হাঙর মাছ, হাঙর মাছে এই ছোট ছোট কোনো ফটকা টটকা কিছু নেই, বায়োথলে বা ফটকা নেই। তাহলে বড় মাছগুলোতে নাই, কিন্তু এগুলোতে আছে। এবার আসো ফুলকার অন্ধ্র। ফুলকার অন্ধ্র মাছের, একটা রুই মাছ বা বাসায় যদি মাছ আনে বা তোমাদের বাসায় যদি মাছ থাকে, আমি এমনি রুই মাছের প্র্যাকটিক্যাল তোমাদেরকে করাবো। কানটা উঠাবা, মাছের এই পাশের কান, এই পাশের কানের নিচে একটা ছিদ্র আছে যেটা দিয়ে ফুলকা দেখা যায়, কালো কালো কতগুলো দেখা যায়, লাল লাল বা কালো কালো। মানে লাল দেখলে বলে যে এটা ফ্রেশ মাছ, আর একটু কালো হয়ে গেলে বলে যে অনেকক্ষণ আগে। মানে কানটা উঠাইলে কতগুলো ফুলকা দেখা যায়। আমি দাঁড়াও বইতে এখানে দেখানো ট্রাই করতেছি, একটা সেকেন্ড লাইনে থাকো। হ্যালো, তোমরা দেখা যাচ্ছে? তোমরা কি দেখো তো বইয়ের এই অংশটা একটু দেখতে পারো নাকি? এটা হচ্ছে ফটকাটা, বায়োথলে বা ফটকা, উপরেরটা এটা। আর নিচেরটা দেখো, এখানে দেখো তো ভাইয়া, নিচের এখানে, এই যে দেখো তো এখানে, দেখছো? এগুলো হচ্ছে ফুলকা। এই কানটা কাটি ফেলছে, এখানে কানটা কাটি ফেলছে, তাহলে একটা ছিদ্র আছে, কানটা কাটি ফেললে এখানে একটা ছিদ্র, এই ছিদ্রটাকে কান ঢেকে রাখে। সবাই কি বুঝছো? বুঝছো নাকি বলো তো? জি স্যার। তাহলে এদের ফুলকারন্ধ্র হচ্ছে এক জোড়া, রুই মাছ, ইলিশ মাছ এগুলাতে, এখানে তো রুই মাছ, ইলিশ মাছ সব
এক জোড়া, এই কানের নিচে একটা, এই কানের নিচে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এক জোড়া। এদেরও এক জোড়া। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান লাংফিশ, এক জোড়া। কিন্তু বড় মাছগুলাতে ভাইয়া, বড় মাছগুলাতে 5 থেকে 7 জোড়া ছিদ্র থাকে, 5 থেকে 7 জোড়া, 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে, 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এখানে যদি দেখানো যায়, ইজিলি দেখা যাচ্ছে, তোমরা বাসায় একটু খেয়াল করলেই পাবা। সেটা হচ্ছে তোমরা আমি আমি আঙ্গুলটার এখানে তোমরা একটু দেখো, আমার আঙ্গুলটার এখানে একটু দেখো, এখানে মনে হয় বোঝা যাবে না, এটা বাসায় তোমরা একটু দেখবা। এটা গলার এখানে কতগুলো উঁচু উঁচু এরকম দাগ আছে, গলার এখানে উঁচু উঁচু কতগুলো দাগ আছে, এগুলো হচ্ছে এক একটা ছিদ্র ওর গলার এখানে। আচ্ছা, আমি একটা ছবি পাঠাবো, তাও ছবি নেট থেকে ডাউনলোড করে তোমাদেরকে পাঠাবো। তাহলে ফুলকারন্ধ্র এগুলা 5 থেকে 7 জোড়া ডাইরেক্ট উন্মুক্ত অবস্থায় থাকে, উন্মুক্ত অবস্থায়, বাইরে উন্মুক্ত। আর এটা এই এক জোড়া থাকে যেটা কানকো দিয়ে, মানে ওদের কান দিয়ে আবৃত, কানকো দিয়ে আবৃত থাকে, কানকো দিয়ে আবৃত থাকে। তাহলে এটা কানকো দিয়ে আবৃত থাকবে দুটোটার ক্ষেত্রে, কানকো, কানকো দিয়ে আবৃত। এটার উদাহরণ কি? কনরেক্টিস হাতুড়ি হাঙর, হাতুড়ি হাঙর, বা স্ট্রিং রেড, বা স্ট্রিং রেড। আর এটার উদাহরণ কি? তোমরা যে মাছগুলো প্রতিনিয়ত খাও, রুই মাছ, কাতলা মাছ, কই মাছ, ইলিশ মাছ। আর এটা হচ্ছে কি? অস্ট্রেলিয়ান লাংফিশ, লাংফিশ, অস্ট্রেলিয়ান। তোমরা কি বুঝছো সবাই? এই জিনিসটা কি সবাই বুঝছো? একটু স্ক্রিনশট নাও সবাই, এটার একটু স্ক্রিনশট নাও। স্যার ডাইফি সার্কেল তো কি বলছিলেন? দুদিক থেকে ফিউজ হয়ে যাওয়া, ডাই মানে দুই, ফি মানে ফিউজ হয়ে গেছে, দুই দিক থেকে এগুলো ফিউজ হয়ে গেছে। আর এখানে কিন্তু দুই দিক থেকে লাস্টটা ফিউজ হয় না, একসাথে যুক্ত হয় না, বরং সেখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, কিন্তু এখানে দুই দিক থেকে লাস্টটা ফিউজ হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা কি সবাই বুঝছো নাকি বলো ভাইয়া? সবাই কি পারবা? একটা হাঙর মাছ, একটা রুই মাছ, আর একটা অস্ট্রেলিয়ান লাংফিশ, এই দুইটার মধ্যে যথেষ্ট মিল। এগুলো ছোট ছোট মাছ, এত বেশি বড় না, মাঝারি ধরনের মাছ। মাঝারি ধরনের মাছে কাঁটা থাকবে অস্থিময়, অস্থিময়। এটার আঁশগুলো হচ্ছে গোলাকার, সাইক্লয়েড। এটা হচ্ছে গ্যানয়েড, চার কোনা থাকে আঁশগুলা। আর এটা হচ্ছে ল্যাসটা হচ্ছে দুই পাশ সমান, আর এটা হচ্ছে দুই পাশে ফিউজ হয়ে গেছে, ডাইফি সার্কেল, হোমো সার্কেল, বায়োথলে বা ফটকা আছে। আর ফুলকারন্ধ্র এক জোড়া, এক জোড়া, যথেষ্ট মিল আছে। এটার সাথে এদের কারো মিল নাই। বড় মাছগুলাতে কাঁটা থাকে না, একটু তরুণাস্থি টাইপস থাকে। আঁশগুলো হচ্ছে প্ল্যাকয়েড টাইপস, আমরা এরকম ধরে রাখি যে প্ল্যাকয়েড, এরকম প্ল্যাকয়েড টাইপস, হ্যাটারো সার্কেল, ফটকা নেই, 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকবে। আশা করি তোমরা এগুলা বাসায় দুই একবার বললে ইনশাল্লাহ পারবা। এরপরে দেখো আমরা আরেকটা জিনিস পড়াই ফেলি আজকে, আরেকটা জিনিস, ছোট একটা জিনিস পড়াই ফেলবো, তাহলে আমাদের এটা মোটামুটি শেষ। এই জায়গাটা আমি একদম সহজ করে পড়াবো, তোমরা একটু বুঝতে চেষ্টা করবা। হ্যাঁ, আমরা 3 নং উপপর্ব পড়তেছিলাম, 3 নং উপপর্ব। 3 নং উপপর্বের দুইটা অধিশ্রেণী আছে, সুপার ক্লাস আছে, দুইটা সুপার ক্লাস আছে। সুপার ক্লাস মানে অধিশ্রেণী। একটা হচ্ছে সুপার ক্লাস 1, নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা। আর একটা হচ্ছে সুপার ক্লাস 2, সুপার ক্লাস 2, এটার নাম হচ্ছে ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি। ন্যাথোস্টোমাটার মধ্যে 7টা শ্রেণী আছে, তাহলে ক্লাস আছে সুপার ক্লাস 2 ন্যাথোস্টোমাটা, আর এটার ক্লাস আছে 7টি, আর এটার ক্লাস হচ্ছে 2টি। এটার ক্লাসটা নিয়ে আমরা জাস্ট আলোচনা করবো এখন। এটার ক্লাস হচ্ছে 2টি, একটা হচ্ছে মিক্সিনি মেবি, আর একটা হচ্ছে পেট্রোমাইজনটিডা। দাঁড়াও আমি বানানগুলো একটু দেখে লিখতেছি, দাঁড়াও। একটা হচ্ছে মিক্সিনি, ক্লাস 1 হচ্ছে মিক্সিনি ক্লাস। এটাতে দুইটা ক্লাস আছে, সাইক্লোস্টোমাটাতে দুইটা ক্লাস, একটা হচ্ছে মিক্সিনি। ভাই এগুলো আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো বাসায়, তাহলে বোরিং হবে না। আর যদি আমরা মুখস্থ করো, একা একা মুখস্থ করতে যাও, পেন লাগবে। ভিডিওটা দেখবা বারবার, হ্যাঁ, ভিডিওটা বারবার দেখবা, তাহলে ইজিলি মনে থাকবে। আর এটার নাম হচ্ছে পেট্রোমাইজনটিডা,
এই দুইটার মধ্যে পার্থক্যগুলো আমি বলি। তোমরা বাইং মাছ চিনো? বাইং মাছ, বাইং মাছ চিনো না কি বলো তো ভাই? একটা সাপের না স্যার। না ভাইয়া। সাপের মতো কতগুলো মাছ থাকে যে দেখছো? না ভাইয়া। আচ্ছা জি ভাইয়া, দেখছিলাম একবার। আচ্ছা, সবাই একটু দেখো মিক্সিনি। এই দুইটা শ্রেণীতে সাইক্লোস্টোমাটা এই সুপার ক্লাসের, এগুলো হচ্ছে 3 নং উপপর্ব, নাম হচ্ছে ভার্টিব্রাটা, মানে মেরুদণ্ডী। ভার্টিব্রাটা মানে মেরুদণ্ডী। তো মেরুদণ্ডীর মধ্যে এগুলো তো আলোচনা করো সেই 7টা ক্লাস নিয়ে। তো সুপার ক্লাস 1 সাইক্লোস্টোমাটা, এটার মধ্যে দুইটা শ্রেণী আছে, একটা হচ্ছে মিক্সিনি আর একটা হচ্ছে পেট্রোমাইজন্টিডা। এই দুটার মধ্যে পার্থক্যগুলো আমি যদি তোমাদেরকে একটু বিস্তারিত বুঝে বলি, সেটা হচ্ছে দোনোটা পর্বে ভয়ঙ্কর কিছু মাছের মতো দেখতে থাকে, মানে একটু সাপের মতো দেখতে। মিক্সিনি শ্রেণীতে যে প্রাণীগুলো থাকে সেগুলো বেশি ভয়ঙ্কর, এগুলোকে কেউ অন্যান্য প্রাণীরা আসি খায়ও না, এগুলো একটু বেশি ভয়ঙ্কর থাকে। তাহলে এগুলো একটু বেশি ভয়ঙ্কর মিক্সিনি। আর পেট্রোমাইজন্টিডা, এগুলো আমি তোমাদেরকে একটু যদি ছবি দেখাই তাহলে বুঝবা। একটু ছবি দেখো তোমরা। এর প্রথমটা হচ্ছে যেটা একটু একটু মেবি একটু এই কালার, একটু হলুদ কালার টাইপস, এটা হচ্ছে মিক্সিনি। আর পরেরটা হচ্ছে পেট্রোমাইজন্টিডা শ্রেণীর। দেখছো এগুলো একটু কি ভয়ঙ্কর না একটু? হ্যালো, এখানে একটা জিনিস তোমরা একটু ছবিটাতে একটা জিনিস একটু লক্ষ্য করো। এই যে এটার মধ্যে কোনো উপরে পাখনা নাই, মানে উপরে কোনো পাখনা নাই, কিন্তু এটার মধ্যে পাখনা আছে। দেখো এই যে পাখনা দেখা যাচ্ছে, পাখনা আছে না একটু? এই যে আমি মার্কার দিয়ে কালার করে দিচ্ছি, এই যে উপরে মার্কার দিয়ে কালার করে দিচ্ছি, পাখনা আছে, কিন্তু এটার মধ্যে কোনো পাখনা নাই, এই জন্য এটা আরো ভয়ঙ্কর। একটা মাছ যেরকম পাখনা ছাড়া খুবই ভয়ঙ্কর লাগে কিন্তু মাছকে। আচ্ছা, তাহলে এদের বৈশিষ্ট্যগুলো আমি একটু বলি, তোমরা একটু শোনো, একসাথে বলবো, পাশাপাশি বৈশিষ্ট্যগুলো বলবো, তোমরা একটু শোনো। আহ এদের দুটোটার 1 নম্বর বৈশিষ্ট্য বলবো দেহ আঁশবিহীন। এদের দেহটা হচ্ছে আঁশবিহীন, এদের দেহটা হচ্ছে আঁশবিহীন। তাহলে দুটোটার দেহ হচ্ছে আঁশবিহীন, মাথায় রাখবা এই জিনিসটা, হ্যাঁ। তো এদের আঁশবিহীন হইলেও পিচ্ছিল গ্রন্থিযুক্ত থাকে। এদের হচ্ছে আঁশবিহীন। দেখো আমি পার্থক্যগুলো একটু বলি, এই দুটোটারই হচ্ছে আঁশবিহীন, আর এটার মধ্যে একটু পিচ্ছিল গ্রন্থিযুক্ত থাকবে। এটা হচ্ছে পিচ্ছিল গ্রন্থিযুক্ত, ত্বকে আবৃত। তাহলে 2 নম্বর হচ্ছে ত্বক। প্রথম হচ্ছে আঁশ নিয়ে কথা বলবা, আঁশ নিয়ে। দুটোটা হচ্ছে আঁশবিহীন। এরপর হচ্ছে ত্বক, এটার ত্বকটা হচ্ছে পিচ্ছিল গ্রন্থিযুক্ত, পিচ্ছিল গ্রন্থিযুক্ত ত্বকে আবৃত, পিচ্ছিল গ্রন্থিযুক্ত। তাহলে প্রথমটা হচ্ছে আঁশ, আঁশ কেমন, পরেরটা হচ্ছে এদের ত্বকটা কেমন। তাহলে এটা পিচ্ছিল গ্রন্থিযুক্ত। ও পৃষ্ঠ পাখনা নেই, কিন্তু আমি বলছি কোনো পাখনা নাই, দেখো এখানে কিন্তু কোনো পাখনা নাই, এই মাছটাতে কোনো কিন্তু পাখনা নাই। তাহলে পৃষ্ঠ পাখনা নেই, মানে পিঠের উপরে কোনো পাখনা নেই, তাহলে পৃষ্ঠ পাখনা নেই। কি বলছি বুঝছো? আর এটা হচ্ছে 2টি পৃষ্ঠ পাখনা থাকবে, এটা হচ্ছে 2টি পৃষ্ঠ পাখনা থাকবে। তাহলে এখানে আর কিছু লেখার দরকার নাই, গ্রন্থিযুক্ত এটা লেখার দরকার নাই। এখানে তুমি লিখবো হচ্ছে এটা কিসে আছে, পৃষ্ঠ পাখনা আছে 2টি। তাহলে 2টি পৃষ্ঠ পাখনা আছে, 2টি পৃষ্ঠ পাখনা আছে। হ্যালো ভাইয়া, সবাই কি বুঝতেছো? বুঝা যাচ্ছে? বুঝতেছো নাকি বলো তো? জি ভাইয়া। হ্যালো, আচ্ছা। এরপরে তোমরা লিখতে পারো হচ্ছে মুখ প্রান্তে অবস্থিত, 4 জোড়া কোষিকায় পরিবৃত। তারপর হচ্ছে মুখ। তাহলে মুখটা হচ্ছে 3 নম্বরে তুমি লিখতে পারো হচ্ছে মুখ হচ্ছে প্রান্তে, যে কোনো এক প্রান্তে থাকবে হচ্ছে মুখ। সাপের মতো মাছটা, যে কোনো একটা প্রান্তে মুখ থাকবে। মুখ প্রান্তে অবস্থিত, প্রান্তে অবস্থিত। আর মুখের মধ্যে কতগুলো এরকম, মুখের মধ্যে এরকম কতগুলো দাড়ি আছে, কতগুলো দাড়ি আছে এরকম, মানে কতগুলো এরকম দাড়ির মতো অংশ আছে। ছেলেদের যেরকম দাড়ি উঠে এরকম দাড়ির মতো অংশ আছে, এগুলোকে বলা হয় কোর্সিকা।
কয়টা আছে? এই পাশে 4টা, ওই পাশে 4টা, 8টা। তাহলে মুখ প্রান্তে অবস্থিত, আর মুখের এই যে এটা হচ্ছে মনে করো মুখ, এটা হচ্ছে মুখ, আর এটার মধ্যে এরকম কতগুলো দাড়ি থাকবে। তাহলে 4 জোড়া দাড়ির মতো অংশগুলোকে কর্ষিকা বলে। 4 জোড়া কর্ষিকা থাকে, 4 জোড়া কর্ষিকা থাকে মুখের মধ্যে, 4 জোড়া কর্ষিকা থাকবে। আর এটা হচ্ছে মুখ, এটার মুখ এক প্রান্তে অবস্থিত, মুখ এক প্রান্তে অবস্থিত এটার। তাহলে মুখ এক প্রান্তে অবস্থিত, মুখ প্রান্তে অবস্থিত। আর মুখের মধ্যে একটা চাকতি থাকবে, চাকতি থাকে, যা চোষকের কাজ করে। চোষক মানে কোনো কিছু টানে নিয়ে যাওয়ার জন্য, চোষক, যা চোষকের কাজ করে, যা চোষকের কাজ করে। আর হচ্ছে দাঁত থাকে ওদের মধ্যে, মুখের ভিতরে দাঁত থাকে। তাহলে ক্যারাটিনময় দাঁত অবস্থান করে চাকতির চারপাশে, চাকতির চারপাশে ক্যারাটিনময় দাঁত, ক্যারাটিনময় দাঁত অবস্থিত। এগুলো কয়েকটা বৈশিষ্ট্য আমরা মনে রাখবো, এটা তত ইম্পর্টেন্ট না, এগুলো তত ইম্পর্টেন্ট না, কখনো কখনো আসতে পারে। যে জাস্ট কয়েকটা কয়েক 3-4টা করে বৈশিষ্ট্য মনে রাখলে হয়েছে। এবার আসো ফুলকা ও ফুলকারন্ধ্র। ফুলকা ও ফুলকারন্ধ্র, ফুলকা ও ফুলকারন্ধ্র পরের পার্থক্যটা। তো এখানে গলবিলের দুই পাশে মোট 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে, 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে, 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে, ফুলকারন্ধ্র। আর এদের আছে হচ্ছে 7 জোড়া ফুলকা, 7 জোড়া ফুলকারন্ধ্র। তাহলে 7 জোড়া ফুলকা থাকে, আবার 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে। তাহলে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকবে। তাহলে এর দোনোটারই দেহ আঁশবিহীন, এটা পিচ্ছিল গ্রন্থিযুক্ত, পৃষ্ঠপাখনা নাই, এটার মধ্যে পৃষ্ঠপাখনা আছে। আর এটার মুখে 4 জোড়া কর্ষিকা থাকে, এরকম দাড়ি থাকে। আর এদের মুখটা হচ্ছে এরকম একটা চাকতি থাকবে, চাকতির চারপাশে দাঁত থাকবে, দাঁত কতগুলো দাঁত থাকবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তারপরে হচ্ছে আর কি বৈশিষ্ট্য, লার্ভা দশা, এই বৈশিষ্ট্যটা মনে রাখবা। মিক্সিনিতে লার্ভা দশা নাই, দেখো এখানে একটা আরেকটা বৈশিষ্ট্য লিখি, এই জায়গাটাতে আরেকটা বৈশিষ্ট্য লিখি, লার্ভা। তাহলে এটা হচ্ছে মিক্সিনি, মিক্সিনিতে লার্ভা দশা নেই, এটা তো হচ্ছে লার্ভা দশা নেই, এদের লার্ভা দশা থাকে না, লার্ভা দশা থাকে না, আর এদের লার্ভা দশা থাকে। ওকে, কয়টা বৈশিষ্ট্য হয়েছে? 5টা বৈশিষ্ট্য হয়েছে কিনা দেখো তো, 1 2 3 4 5, এই 5টা বৈশিষ্ট্য পারবা? হ্যালো, আরেকটা মনে রাখবা, আরেকটা কথা বৈশিষ্ট্য মনে রাখবা, এই বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা বৈশিষ্ট্য মনে রাখবা, অপর নাম মনে রাখবা, অপর নাম। কি নামে এদেরকে? যারা মিক্সিনি তাদেরকে বলা হয় হ্যাকফিশ, এদেরকে বলা হয় হ্যাকফিশ, আর এদেরকে বলা হয় লামফ্রে, ল্যামফ্রে। এদের অপর নাম হচ্ছে ল্যামফ্রে, এদের না অপর নাম হচ্ছে হ্যাকফিশ। এগুলোর বাইরে আর কোনো কিছু লাগবে না, যা পড়াইছি তা, এই যেখানে যতটুকু পড়াইছি এতটুকু করলেই হবে। এগুলো কিন্তু আলাদা আলাদা পড়বে না, একসাথে বৈশিষ্ট্য করি আমি, একসাথে সাজা দিছি যাতে করে একসাথে মনে থাকে। তাহলে এটা হচ্ছে মিক্সিনি শ্রেণী 1, মিক্সিনি। আর এটা হচ্ছে প্যাট্রোমাইজন্টিডা, প্যাট্রোমাইজন্টিডা সুপার ক্লাস। এটা হচ্ছে ক্লাস 1, এটা হচ্ছে ক্লাস 1, আর এটা হচ্ছে ক্লাস 2, 2 নাম্বার ক্লাস, আর এটা হচ্ছে 1 নাম্বার ক্লাস। পারবা সবাই? বুঝছো নাকি বলো তো? সবাই কি বুঝছো? এটা একটা স্ক্রিনশট নাও, এটা একটা স্ক্রিনশট নাও তো সবাই, এটা একটু স্ক্রিনশট নাও। কার মাইক অন করা একটু অফ করে দাও না ভাইয়া, এটা একটু স্ক্রিনশট নাও সবাই। আচ্ছা, তাহলে আজকে টোটালি আমরা কি কি বললাম? ভার্টিব্রাটা উপপর্বটা 2টা অধিশ্রেণী আছে, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটার মধ্যে 2টা শ্রেণী আছে, এই 2টা শ্রেণী পড়লাম। ন্যাথোস্টোমাটার মধ্যে 7টা শ্রেণী আছে, ওই 7টা শ্রেণী নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে 7 আর 2 মোট 9টা শ্রেণী নিয়ে আমরা টোটাল আজকে আলোচনা করছি। বাসায় একটু সুন্দর করে নোট করবা, বারবার লিখবা, নিজেরা একবার নোট করার পরে মুখস্থ লেখার চেষ্টা করবা। আজকে যা পড়ছি কিন্তু অনেক বেশি পড়ছো, তুলনামূলক অনেক বেশি। আগামী ক্লাসে আমি পুরো অধ্যায়টা নিয়ে খুঁটিনাটি কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। আজকে এতটুকু থাকো, যা পড়ছো পুরোটা একটু বারবার রিভিশন দিবা। আমি ভিডিওটা আজকে রাত্রে দিয়ে দিব, যেন 2 দিন তোমরা টাইম পাও ভালো মতো রিভিশন দেওয়ার। আজ কালকে দিনটাও টাইম পাও, পরশু দিনটাও টাইম পাও।
ঠিক আছে, ভালো থাকো তাহলে, হ্যাঁ? আল্লাহ হাফেজ।